এখন আমি একটা অতি বিখ্যাত একটা বক্তৃতা দেব। বক্তৃতাটা দেব হলো গিয়া ইউনিভার্সিটির উপরে, যে ইউনিভার্সিটি কেমন হওয়া উচিত সেটা সম্বন্ধে উইলিয়াম হামবোল্ট ইনি হলেন বড় ভাই, প্রুশিয়ান মিনিস্টার ছিলেন। তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই আর্টিকেলটার নাম হলো গিয়া, সেই আর্টিকেলটা লিখেছিলেন 1809 সালে, যে ভার্সিটি কেমন হওয়া উচিত এইটার পর একটা লিখেছিলেন। এরা দুই ভাই আর বেসিক্যালি, যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন যে বড় ভাই MA আমি BA, দুই ভাই মিলে মানে পড়তেছি আর জেলে যাচ্ছি কেরাসিন, আর আমাদের আক্কেল গজায় উঠতেছে, এই ধরনের ব্যঙ্গময় কবিতা যে বঙ্গবীর কবিতায় লিখেছেন। এখানে কিন্তু দুই ভাই প্রচণ্ড ট্যালেন্টেড। আমরা উল্টা ফিনোমেননটা দেখব। এখানে আমরা দেখব যে আলেকজান্ডার ভন উইলিয়াম ভন হামবোল্ট, ইনি হলেন গিয়া বড় ভাই। ইনি 67 বছর বেঁচে ছিলেন। আর আলেকজান্ডার ভন উনি ছোট ভাই। আলেকজান্ডার ভন হামবোল্ট উনি বেঁচে ছিলেন 89 বছর। তো কাজেই একজন 67 বছর, একজন 89 বছর, কিন্তু পৃথিবীর অনেক স্পেসিস, যে তিনি ন্যাচারালিস্ট ছিলেন, সবচেয়ে বেশি স্পেসিসের নাম বোধহয় এই ছোটো ভাইয়ের উপরেই রাখা। উনি ন্যাচারালিস্ট ছিলেন উইলিয়াম ভন হামবোল্ট। কিন্তু বড় ভাই ছিলেন ফিলোসফার, বড় ভাই ছিলেন বিজ্ঞান মনস্ক, বড় এডুকেশনের উপরে তিনি রিসার্চ করতেন। তো এই জার্মানির যে সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি বার্লিন ইউনিভার্সিটি, এটা কিন্তু তারই নামে, হামবোল্ট ইউনিভার্সিটি, এটা কিন্তু বড় ভাইয়ের নামে। এই বড় ভাইকে নিয়ে আমরা আলোচনা করব। যে মোহাম্মদ আজম, ঢাকা ইউনিভার্সিটি বাংলার টিচার, উনি কিন্তু প্রায় বলেন যে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নাই। তো কাজে ইউনিভার্সিটি কেমন হয় সেটার উপরেই রিসার্চ পেপার লিখেছিলেন। কে লিখেছিলেন? রিসার্চ পেপার লিখেছিলেন যে এই নাম কি বলে, উইলিয়াম ভন হামবোল্ট। তো উইলিয়াম ভন হামবোল্টের যে এইটা কিন্তু মানে 10-12 পেজের এটা একটা রিসার্চ পেপার। এই রিসার্চ পেপারটা পুরোপুরি কমপ্লিটও না। এই রিসার্চ পেপারের 5টা পয়েন্ট ছিল, 5টা পয়েন্টে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো যে বিল্ডাং, একটা ইউনিভার্সিটি কী তৈরি করবে? বিল্ডাং তৈরি করবে। বিল্ডাং শব্দটা হলো গিয়া কাল্টিভেশনের মতো, বা একটা মানে বিল্ডিং আমরা বলি না, একটা বিল্ডিং যেমন বিভিন্ন জিনিসের একটা ভিত্তির উপরে তৈরি হয়, তারপরে পিলার বসাইতে হয়, তারপরে সয়েল টেস্ট করা লাগে, পিলার বসাইতে হয়, তারপরে ছাদ দেয়, তারপরে মাঝখানে বিল্ডিংয়ের এই ওয়ালগুলো দেওয়া হয়। তা এই যে একটা বিল্ডিংয়ের পিলার তৈরি করা, এরকমই একটা মানুষের ক্যারেক্টার, ক্যারিয়ার, এগুলো বিল্ড করতে হয় এবং এটা তৈরি করতে হয় যাতে ভিত্তিটা মজবুত হতে হয়, নিচের দিকে ওজন বেশি দিতে, উপরের দিকে কম ওজন দিতে হয়, যাতে বিল্ডিংটা ভেঙে না পড়ে। আর বিল্ডিংটার মজবুতি তৈরি করতে হয় সয়েল টেস্ট করানোর আগে। সেই রকমই একটা ছাত্রর সে গঠনটা বুঝে নিতে হয় যে একটা ছাত্রকে আমি শিক্ষা দিচ্ছি, সেই ছাত্রর গ্রহণ ক্ষমতাটাকে বেরিয়ে নিতে হয়। উর্দুতে যেটাকে বলে আলা জার্ফ, একটা জিনিসের ক্যাপাসিটিটা বাড়ায় নিতে হয়। এই ক্যাপাসিটি বাড়ায় নেওয়া এবং তাকে তার গ্রহণ ক্ষমতাকে বৃদ্ধি করা, নাহলে সাধারণ মানুষ কী থাকে? কনজার্ভ, বা যার ধারণ ক্ষমতা কম। তো একটা মানুষের যেমন একটা বিল্ডিংয়ের যেমন সয়েল টেস্ট করে নেওয়া লাগে, সেই রকমই একটা বিল্ডিংয়ে কী করতে হবে? একটা বিল্ডিংয়ের মানে একটা বিল্ডিংয়ের ধারণ ক্ষমতাটা মেজার করে নেওয়া লাগে। একটা বিল্ডিং তার নিচের দিকে ভিত্তিটা বেশি গভীরে দিতে হয়, তারপরে তার RCC-গুলা বা রিইনফোর্স কনক্রিটগুলা সেরকম মজবুত কিনা, রডগুলা সেরকম মজবুত কিনা, সেই রকম একটা ছাত্রর গ্রহণ ক্ষমতা, সেইটাকে ধীরে ধীরে তাকে ডেভেলপ করে নিতে হয়। এবং একটা গাছ যেমন ধীরে ধীরে, যেমন একটা গাছ যত বড় হবে তার মূলটা তত গভীরে যেতে হবে। একটা বিল্ডিং যত তলা হবে, 100 তলা বিল্ডিং হলে তার সেই অনুযায়ী মাটির নিচেও তাকে ভিত্তিটাকে মজবুত করে গড়ে তুলতে হয়। তো সেই ভিত্তিটা মজবুত করার কথা এখানে জার্মান ফিলোসফার যে উইলিয়াম হামবোল্ট সেটা বলতেছেন। তাইলে কি করতে হবে? নিচের দিকে তার ভিত্তিটাকে মজবুত করতে হবে। তার কাছে একটা জিনিসের যে তার কালচার বা তার এই বিল্ডিংটাকে এস্টাবলিশ করতে হবে, যেটাকে আমরা কালচার বলি, সেটাকে জার্মানরা অনেক ক্ষেত্রে কালচুরা বলে, অনেক ক্ষেত্রে বিল্ডিং বলে। তো বিল্ডিংটা কি হলো? যে এই গাছের মতো, যে তাকে তার যত বড় হবে তার গভীরে তত শিকড় থাকতে হবে, বা একটা বিল্ডিং যত মজবুত করতে হবে, যত আমি তাকে শিক্ষা দেবো, তার শিক্ষার ধারণ ক্ষমতাটাকে মজবুত করে নিতে হবে, তার নিচেও সে পরিমাণ
তার ভিত্তিটাকে দিতে হবে, এটাকেই বলতেছে তারা বিল্ডাং। তাহলে প্রথম কথা হলো যে একটা ছাত্রের বিল্ডাং দিতে হবে তাকে, তারপরে দিতে হবে তাকে ভিশন শাফট বা তাকে ভিশনারি করে তুলতে হবে। ভিশন শাফট কথার অর্থ স্বপ্নদর্শী হতে হবে, তাকে তার মধ্যে একটা স্বপ্ন, তার মধ্যে একটা আদর্শ। এখানে দেখা যায় যে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুইসাইড করছে, বাংলাদেশের অনেক বুয়েটের ছাত্র সুইসাইড করছে, যেমন বুয়েটের ছাত্র ফারদিন কিন্তু সুইসাইড করলো। তাহলে কাজেই আমাদের এই যাতে ছাত্ররা সুইসাইড না করে, তার ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে তাই শিক্ষা দিলে সে আর সুইসাইড করবে না। কাজেই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এই যে বাংলাদেশে রাজশাহীতেও একটা ইসলামিক ইউনিভার্সিটি আছে, মেডিকেল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে একজন মালদ্বীপের মেয়ে সুইসাইড করলো। তা এরকম বা এই রাজশাহী ইউনিভার্সিটি অনেকেই সুইসাইড করছে, ঢাকা ইউনিভার্সিটি সুইসাইড করছে, এই বুয়েটের সুইসাইড করছে, চিটাগাং ইউনিভার্সিটি সুইসাইড করছে। কাজেই ওই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে যে একটা ছাত্রকে আমাদের প্রথমে বিল্ডাং দেওয়ার পরেই আমাদের দিতে হবে স্বপ্ন দিতে হবে একটা। যেমন যেটাকে বলতেন, এই যে নাম কি বলে, এপিজে আব্দুল কালাম, তাকে বলতেন যে একটা স্বপ্ন হলো সেই জিনিস যা তোমাকে ঘুমাতে দেয় না। তাহলে একটা এপিজে আব্দুল কালাম ভারতের শিক্ষাবিদ হিসেবে খুব নাম করা, এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন। কাজেই আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা ছাত্রের মধ্যে আমাদেরকে ভিশন দিতে হবে বা তাকে ভিশনারি করে বা স্বপ্নদর্শী করে গড়ে তুলতে হবে। তাহলে প্রথম কথা হলো যে তাকে কী হতে হবে, বিল্ডাং থাকতে হবে। দ্বিতীয় কথা হলো তার মধ্যে ভিশনারি থাকতে হবে। তাহলে এই সবগুলোই কিন্তু 5টা পয়েন্টই কিন্তু তার ওই 1808 থেকে 1809 সালে যে তিনি প্রবন্ধটা লিখছিলেন উইলিয়াম ভন হামবোল্ট, সেই প্রবন্ধেই কিন্তু এই 5টা পয়েন্ট ছিল। 2টা পয়েন্ট আলোচনা করলাম, একটা হলো গিয়া বিল্ডাং, আর একটা হলো গিয়া ভিশন শাফট। তো ভিশন শাফট আর বিল্ডাং আর ভিশন শাফটের পরে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হলো গিয়া অ্যাকাডেমিক ফ্রিডম। যে একটা ছাত্রকে তার সে কী পড়বে না পড়বে, সেটা সে মেডিকেল পড়বে না সে ইঞ্জিনিয়ারিং পড়বে না সে, যেমন 3 ইডিয়টসে কিন্তু একটা স্বাধীনতার কথা আছে। এই স্বাধীনতার কথা কিন্তু একাডেমিক ফ্রিডমের কথা কিন্তু এই 3য় পয়েন্টে তিনি উল্লেখ করেছেন যে একটা ছাত্রকে সে যেটা পড়তে চায় সেটাই তাকে পড়তে হবে এবং পড়তে দিতে হবে, এবং টিচারকেও স্বাধীনতা দিতে হবে যে যার যে ছাত্র যেটা নির্বাচন করলো তার মধ্যে সে কী কী পড়াবে সেইগুলো আবার টিচারকে নির্ধারণ করার ক্ষমতা দিতে হবে। তাহলে টিচারেরও ক্ষমতা থাকবে, ছাত্রেরও ক্ষমতা থাকবে, এই দুইটার সমন্বয়ে থাকতে হবে, ফ্রিডম থাকতে হবে। এবং আরেকটা জিনিস যে এই ইউনিভার্সিটিগুলোকে স্টেট থেকে পৃথক থাকতে হবে। কিন্তু পরবর্তীতে দেখব যে জার্মানরা কিন্তু হিটলার আমলে সেই জিনিসটা ফলো করে নাই। আচ্ছা, তারপরে আমরা দেখব যে 4 নাম্বার এটা হলো গিয়া যে তাহলে একাডেমিক ফ্রিডম, 4 নাম্বার হলো যে রিসার্চ এবং একাডেমিক দুই জায়গায় রিসার্চ এবং লার্নিং দুইটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। রিসার্চ এবং একাডেমিক টিচিংয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে, যাতে যে আগের যেগুলো মানব জাতি শিখেছে সেগুলোও ছাত্রদের মধ্যে দেওয়া যায় এবং নতুন নতুন জ্ঞান আহরণের সক্ষমতাও ছাত্রদের মধ্যে প্রডিউস করা যায়। তাই এই জিনিসটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে আগেকার দেখা যাচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি কী ছিল যে এই একাডেমিক ইউনিভার্সিটি ছিল, খালি মুখস্থ তোতা পাখির মতো শেখানো হতো। কিন্তু জার্মানরা প্রপোজ করলেন যে শুধু মুখস্থ তোতা পাখির মতো শেখালে হবে না, তাকে নতুন জ্ঞান পরীক্ষা বা পর্যবেক্ষণের মধ্যে বের করার ক্ষমতাও তার মধ্যে থাকতে হবে। এবং এটা গেল 4 নাম্বার। তাহলে 5 নাম্বারটা কি? 5 নাম্বার হলো যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে বন্ডিং থাকতে হবে। এখন যে প্রতিটা ইউনিভার্সিটিতে টিএসসি বা টিচার স্টুডেন্ট সেন্টার বা এই যে সেমিনার লাইব্রেরিগুলো হয়, সেমিনার লাইব্রেরিতে কী হয়, টিচারও সেখানে বসতে পারে, স্টুডেন্টও সেখানে বসতে পারে, দুজনেই বই পড়তে পারে, একজন কোশ্চেন করতে পারে, দুজনকে হেল্প করতে পারে। এই যে কালেকটিভ লার্নিং, টিচার ছাত্রের কাছে শিখবে, ছাত্র টিচারের কাছে শিখবে, এই জিনিসটা কিন্তু মানে পয়েন্ট আউট করছিলেন তার রিসার্চ পেপারে কে, এই উইলিয়াম ভন হামবোল্ট। তো কাজে এই 5টা জিনিসই কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই 5টা জিনিসই কিন্তু তিনি তার যে আবিষ্কার তা না, এই 5টা জিনিসের মেইন প্রপোনেন্ট কিন্তু 3 জন। একজন হলেন কান্ট, একজন হলেন গেটে, আরেকজন হলেন গিয়া হেগেল। কিন্তু এইটাকে তিনি সুন্দর করে ফর্মালাইজ করছিলেন কে, উইলিয়াম ভন হামবোল্ট। তো এই জন্য এই জিনিসটা শুধু বুঝলেই হবে না, এই জিনিসটা শুধু মুখে বললে হবে না, জার্মান দর্শন আমাদের পড়তে হবে। জার্মান দর্শন পড়লে জার্মান দর্শনের যে প্রচণ্ড উদ্দীপনা সেইগুলো আমাদের বুঝতে হবে। সেইগুলো যখন আমরা বুঝবো
তখন কী হবে সেইগুলো যখন আমরা বুঝবো তখন কিন্তু হবে মানব জাতির মধ্যে একটা প্রচণ্ড উদ্দীপনা, যেটা এই জার্মানি কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে মানে আস্তে আস্তে গোটা, তিনি 1833 সালে মারা যান। আর 1833 সালে না, তিনি মানে তিনি 68 বছর বয়সে মারা যান। তাহলে তিনি হলেন গিয়া 68 বছর বয়সে মারা যান। তাইলে এখানে হলো গিয়া 33, আর ওখানে আগে 33 আর এখানে 35, 1835 সালে তিনি মারা যান। তাহলে তার জন্ম হলো গিয়ে 1767 সালে আর মারা গেছেন 1835 সালে। তাহলে এই যে মানে 68 বছরের তার জীবন, 68 বছরের জীবনে তিনি উইলিয়াম বল হামবোল্ট প্রচণ্ডভাবেই একটা উদ্দীপনা তৈরি করেছিলেন। এবং জার্মানির ওই বার্লিন বিশ্ববিদ্যালয় যে তৈরিতে তার প্রচণ্ড ভূমিকা ছিল। এবং প্রথম দিকে এইটা জার্মান সম্রাটের নামে হলেও পরবর্তীতে এখন কিন্তু এটা এই ইউনিভার্সিটির নাম হামবোল্ট ইউনিভার্সিটি। কাজেই যে এই হামবোল্টকে মানে জ্ঞানী গুণীদেরকে কত পরিমাণ সম্মান করে জার্মানরা, এই তার নামকরণেই আপনারা বুঝতে পারবেন যে এই বার্লিন ইউনিভার্সিটির নামটাই করে দেওয়া হয়েছে হামবোল্ট ইউনিভার্সিটির নামে। তা কিন্তু আমরা যে দেখব যে এই যে জার্মানির যে প্রচণ্ড উদ্দীপনা, জার্মানির যে বিশ্ববিদ্যালয়ের মডেল, এটা কিন্তু আমেরিকাতেও ছড়িয়ে পড়েছিল 1870 সালে, যখন ইস্ট ইউনিভার্সিটি মানে যা আমেরিকার সবচেয়ে বাজেটের ইউনিভার্সিটি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি না, আমেরিকার সবচেয়ে বেশি রিসার্চ হয়, সবচেয়ে বেশি বাজেট গ্রহণ করে, সেটা হলো গিয়া এই নাম কি বলে এই সেই ইউনিভার্সিটির নাম হলো আমেরিকার সেই ইউনিভার্সিটির নাম হলো গিয়া এই যে সেটা হলো গিয়া আমেরিকার সেই ইউনিভার্সিটি নাম হলো গিয়া জার্মানদের দ্বারাই সেটা প্রতিষ্ঠিত হয়েছে। জার্মানের বিভিন্ন লোকরা গিয়ে 1870 সালে আমেরিকার যে সবচেয়ে বড় মেডিকেল ইউনিভার্সিটি জন হপকিন্স, সেই জন হপকিন্স ইউনিভার্সিটি কিন্তু এই হামবোল্ট মডেল বা জার্মান মডেল অনুসারেই প্রতিষ্ঠিত হয়েছিল। এবং জার্মানরা ওই সময় এত গবেষণা করতো, এত রিসার্চ বই তারা রপ্তানি করতো যে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স এবং কানাডা মিলেও এত সায়েন্টিফিক বই রপ্তানি করতো না। তো কাজেই জার্মানি ওই সময় জার্মানি কনসেপ্টার পরেই জন হপকিন্স ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে বাল্টিমোরে। এটা হলো গিয়া 1870 সালে। এবং এই ইউনিভার্সিটি কিন্তু আমেরিকার সবচেয়ে বেশি রিসার্চ পেপার প্রডিউস করে, আমেরিকার সবচেয়ে বেশি বাজেট গ্রহণ করে এই জন হপকিন্স ইউনিভার্সিটি। কাজেই আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমরা শুধু এই ইসে নিয়ে আমরা পড়ে থাকবো না, কি যেন নাম বলে এই নাম কি বলে এই রবীন্দ্রনাথের বিশ্বভারতী। আমাদের কিন্তু মানে এই যে 5টা কনসেপ্ট কোনো বিশ্বভারতীর লোক এভাবে আমাদের কাছে আলোচনা করেনি, কিন্তু আমরা এখন এই ইউটিউব ভিডিওতে আমরা ওই 1809 এবং 1808 বা 1809 সালে যে প্রবন্ধটা পাবলিশ হয়েছিল সেই আর্টিকেলের ভিত্তিতে 5টা বৈশিষ্ট্য মডার্ন ইউনিভার্সিটির, মডার্ন রিসার্চ ইউনিভার্সিটির, সেটা আমি আলোচনা করলাম। যে 1 নাম্বার হলো যে কী থাকতে হবে, বিল্ডিং দিতে হবে একটা ইউনিভার্সিটি এই ছাত্রের মধ্যে বিল্ডিং করে দিবে, তার মধ্যে করে দিবে ভিশন শ্যাফট, তার মধ্যে করে দিবে করে দিবে নাম কি বলে একাডেমিক ফ্রিডম দিবে তাকে, তারপরে তার মধ্যে করে দিবে হলো গিয়া একাডেমিক ফ্রিডমের তার মধ্যে রিসার্চ এবং একাডেমিক লার্নিং দুটারই সমন্বয় ঘটবে। এবং আরেকটা হলো গিয়া লাস্টের হলো গিয়া যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা যৌথ লার্নিংয়ের বা একজন আরেকজনকে হেল্প করার একটা কালচার গড়ে তুলবে। তো এই টিচার স্টুডেন্টের মধ্যে সমন্বয়, এই জিনিসটা, এই 5টা বৈশিষ্ট্য এত চমৎকারভাবে লিখেছিলেন বলেই কিন্তু তার নামেই জার্মানির বার্লিন ইউনিভার্সিটি, জার্মানির সবচেয়ে বড় শহর বার্লিন, আর বার্লিনের সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি বার্লিন ইউনিভার্সিটি, তার নাম তাই এই বার্লিন ইউনিভার্সিটি কিন্তু সেই এই রিসার্চ পেপারের পাবলিশ কর্তা নাম কি বলে এই হামবোল্ট, এই আলেকজান্ডার ভন হামবোল্ট না, এটা হলো গিয়ে ভাইয়ের নাম হলো আলেকজান্ডার ভন হামবোল্ট, কিন্তু যে রিসার্চ পেপারটা লিখছে উইলিয়াম ভন হামবোল্টের নাম অনুসারে এই বার্লিন ইউনিভার্সিটির নামকরণ করা হয়। কাজেই আমরা যে বাংলাদেশে যে প্রায় 50টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 50টা সরকারি ইউনিভার্সিটি আছে, 50টা প্রাইভেট ইউনিভার্সিটি, 50-এর বেশি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা যদি এই হামবোল্ট ইউনিভার্সিটি বা হামবোল্ট মডেলগুলো ফলো করে তাহলে কী হবে, বাংলাদেশে ছাত্রদের সুইসাইড রেট কমে যাবে, বাংলাদেশের ছাত্রদের মধ্যে জ্ঞান গবেষণার আগ্রহ বেড়ে
বেড়ে যাবে, রিসার্চ পেপার পাবলিশ বেড়ে যাবে। কাজে আমার কথাগুলি আমার ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ, সাথেই থাকুন।